দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজি এন্ড কাজেটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এই দিনটিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে নারী দিবস হিসেবে উদযাপন করে আসছে এবং এবারের প্রতিপাদ্য অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক। আজকে আমরা কথা বলবো নারীর অধিকার নিয়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা যখন এগিয়ে যেতে চায় তখন কি ধরনের প্রতিবন্ধকতা এবং সুবিধা দুই দিক ঘিরে আমরা আলোচনা করব, যে একজন উদ্যোক্তা হিসেবে কিংবা একজন সাধারণ নারী হিসেবে তার পথ চলায় সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে সব ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা, প্রতিকূলতা তাকে সম্মুখীন হতে হয়। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সেজন্য আজকে আমরা আমাদের অনুষ্ঠানের বিষয় ঠিক করেছি বাধা পেরিয়ে নেতৃত্বে নারী। আর এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাদিয়া আফরিন, তরুণ উদ্যোক্তা, ব্রিওনা ফ্যাশন হাউস। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে নারী দিবস, তা আমাদের আলোচনা সবকিছু নিয়েই হচ্ছে মূল ফোকাসে থাকবে হচ্ছে গিয়ে নারী এবং নারীর পথ চলায় যে বিষয়গুলো আমরা ক্রমাগত ফেস করে থাকি। আপনিও জানেন, আমি নিজেও একজন নারী, আমি নিজেও বুঝি জিনিসগুলো কিভাবে কাজ করে। তো প্রথম কথা থাকবে যে আপনাকে আজকে আমরা অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে। তা আপনি এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা প্রথম আসলে কবে দেখলেন এবং কিভাবে দেখলেন? এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আসলে আমি বলবো যে ছোটবেলার থেকেই আমার আব্বু আমাকে কিছু জিনিস শিখিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করতাম। তো চ্যালেঞ্জিং জিনিসগুলো শিখতে গেলে উনি বলেছেন যে সবসময় যে চাকরি করতে হবে এমন না, যে কোনো কিছুর মাধ্যমে আমরা নিতে পারি, এবং ব্যবসার ক্ষেত্রে বা উদ্যোক্তা নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ অনেক বেশি। তো সেই হিসেবে আমি যখন ছোটবেলায় এত তো বুঝতাম না, কিন্তু মোটামুটি একটা মাইন্ডসেট ছিল যে কখনো কখনো এরকম ধরনের একটা সৃজনশীল অংশ হিসেবে আমি নিজেকে গড়ে তুলব। তো এরপর আমার ক্লোদিং অ্যান্ড টেক্সটাইলসে অনার্স মাস্টার্স করার পরে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমার স্ট্রেংথ যেহেতু ক্লোদিং নিয়ে, পরে আমি চিন্তা করলাম যে ফ্যাশন ডিজাইনিং করা হয়েছে। ওই সময় আমাদের অনুপ্রেরণার মধ্যে ছিলেন বিবি রাসেল ম্যাডাম। তো ওনাকে দেখে আমরা শিখলাম যে না, আমাদেরকেও মেয়েদের একটা রোল মডেল আছে, ওনার মতো আমরা হতে পারি। তো এরকম সব মেয়েরই কিছু না কিছু স্বপ্ন থাকে, রোল মডেল থাকে। তো ওইখান থেকে আমার চিন্তাটা আসা যে আমি কিভাবে এই আমার ক্রিয়েটিভিটির সাইডটাকে মানে আমার কনফিডেন্সের কাজে লাগাতে পারি, কিভাবে আমার নিজেকে স্বাবলম্বী করতে পারি। এর থেকেই আমার মূলত এই ধারণাটা আসে। যদিও ছোটোবেলায় তো গুছানো ছিল না, কিন্তু যেহেতু একটা দূরের একটা স্বপ্ন দেখা শুরু হয়ে গেছিল অলরেডি, তো দেখা গেছে ধাপে 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 আমরা কিন্তু ওই গোলটা মানে ওয়েটা তৈরি হয়েছে, যেহেতু আমি স্বপ্নটা দেখা শুরু করেছি। তো ওটাই আমি বলবো যে আমার ফার্স্ট স্টার্টিং ছিল, যে আমার আব্বুর কাছ থেকে একটা মানে আইডিওলজির দিক থেকে পাওয়া, তারপর হচ্ছে আমি নিজে নিজের গোল সেট করা, এবং যতই পড়াশোনা করেছি ততই আমার পাঠটা আরও ক্লিয়ার হয়েছে, এবং একসময় মনে হয়েছে যে হ্যাঁ, আমার নিজের একটা ব্র্যান্ড হওয়া উচিত। সেভাবেই আজকে আমার একটা ব্র্যান্ড। আপনার প্রথম সাপোর্টিং রোলে ছিল আপনার বাবা? জি। আচ্ছা, তো এই যে আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা শুরু করলেন এবং যখন আপনি একদম সিরিয়াসলি চিন্তা করলেন যে আপনি এদিকেই আগাবেন, তখন সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ আপনার কাছে কি এসেছিল? সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ যেটা আসলো, যে যখন আমি এই ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করলাম, তারপর যখন কর্মক্ষেত্রে আসলাম, তখন প্র্যাকটিক্যাল ফিল্ডের আর টেকনিক্যাল ইয়ার সাইডের সাথে হচ্ছে একাডেমিকের অনেক ভালো একটা গ্যাপ আছে। তো প্রথম ধাক্কাটা ছিল যে পরিবার থেকে, যে আমি এটা নিতে পারবো কিনা। তো তারা যেহেতু সবাই চায় যে মেয়েরা চাকরি করুক, এটা মোর সেফ, তো তখন আমাকে বলা হলো কেন না চাকরি। তা আমি বললাম যে চাকরি একটা এক্সপিরিয়েন্সের জন্য আমি নিয়েছি একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপর আমার মনে হলো যে না, এই এক্সপিরিয়েন্সটাকে এখন আমার নিজের যে স্বপ্ন সেটার দিকে নিয়ে যাওয়া উচিত। তো তখন আমার মনে হলো যে তাহলে আমার মতো তো অনেক নারী আছেন যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে এসে এই গ্যাপটার মধ্যে পড়েন এবং একটা সিচুয়েশন তৈরি হয়। তো তখন আমার মনে হলো যে না, আমি তাহলে এটাকে আমি আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেখানে মেয়েরা হচ্ছে এটা নিয়ে কাজ করার সুযোগ পাবে, এবং আমি কিন্তু উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি। তো তখনই কিন্তু এই জিনিসগুলো আসে যে আমি কীভাবে এই যে বাধাগুলো পরিবার থেকে যে প্রথম আসলো যে করতে পারবে না, তো আমার যতই বাধা আসছে আমার ততবারই মনটা আরও শক্ত হয়েছে, আমি আরও অটল হয়েছি যে না, কেন পারবো না, ট্রাই তো করি। তো ট্রাই করার মেন্টালিটিটা অনেক ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে, যে আমি আগেই ধরে নিলাম আমি পারবো না, তাহলে তো আসলে আগেই হেরে গেলাম। তো যখন আমি ভাবলাম যে না, আমি ট্রাই করি, তখন ট্রাই করতে গিয়ে আমি দেখেছি আমার নতুন নতুন রাস্তা ওপেন হয়েছে। তো প্রথম বাধাটা আসলে পরিবার থেকে আসে, তারপর আস্তে আস্তে নিজেকে প্রুফ করার একটা ব্যাপার আসে। যখন একটা পর্যায়ে আসে যে না, আমি একটা সার্টেন টাইম পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারছি,
তখন কিন্তু পরিবারও এটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে না ঠিক আছে ও মনে হয় পারবে। তা পরিবার থেকে বিশ্বাস অর্জন করাটা একটা অনেক বড় বিষয়। আমাদের সমাজকে মূলত এখনো পর্যন্ত কিন্তু পুরুষ শাসিত সমাজই বলা হয়। তো এই ধরনের বাস্তবতায় একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে যেয়ে পরিবারের বাইরে কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি ভাবতে হয়েছে যে এই জায়গাটা নিয়ে আমাকে বেশ স্ট্রাগল করতে হবে? জি, যেমন হচ্ছে আমাদের নিরাপত্তাটা অনেক ইম্পর্ট্যান্ট। রাস্তাঘাটে চলতে গেলে আমরা এখনও অনেক বেশি স্কেয়ার্ড থাকি যে আমরা কি মানে সেফলি বাসায় ফিরতে পারা বা কর্মক্ষেত্রে যেতে পারা। এটা শুধু আমার না, আমি বুঝতে পারি আমার আশেপাশের, যেহেতু আমি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তো সবার মধ্যেই এই ভয়টা সুপ্ত হলেও আছে যে সম্মানের জীবন যেহেতু আমরা চাই, তো সেফলি যাওয়া এবং ফেরত আসা এবং নিজের ফ্যামিলিকে প্রুভ করতে পারা যে হ্যাঁ আমি আমারটা করতে পারি। তো সেই ক্ষেত্রে দায়িত্বটা যখন আমি রাস্তায় আছি তখন তো আমার দায়িত্ব আমিই নিচ্ছি। তো সমাজের অনেক বড় একটা ব্যাপার। আপনি যে কথাটি বলছিলেন যে একজন নারী যখন রাস্তায় বের হয় তখন সে সেফলি বাসায় ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তা নিয়ে যেহেতু আমরা শঙ্কায় থাকি, তখন পরিবার থেকে একটা বাধা আসে যে বাইরে যেহেতু বিপদ, যাওয়ার দরকার নেই, বাসায় থাকো, ঘরে থাকো। জি, সেই ক্ষেত্রে ছেলেদের কিন্তু এগুলো করতে হয় না। আবার অনেক সময় আমাদের হচ্ছে যে যেহেতু পুরুষ শাসিত সমাজ, ম্যাক্সিমাম টাইম আমাদের যারা ফ্যামিলিতে কর্তা রোলে থাকেন তাদেরকে মানে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয় যে তারা কীভাবে এই জিনিসটাকে বুঝবেন যে আমি সেফ আছি। তবে এত ব্যাখ্যা কিন্তু আমাদের পুরুষদের দিতে হয় না বাসার বাইরে যখন বেশিক্ষণ থাকেন বা কোনো একটা কাজে আটকা পড়েন। তো আমাদের কিন্তু এটা প্রায়ই ফেস করতে হয়। তারপর হচ্ছে অনেক সময় টিম মেম্বার সিলেকশন নিয়ে যে টিম মেম্বারের মধ্যে কারা থাকবেন। এখন টিম মেম্বারের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বেশি পুরুষ নিতে পারছি না, বিভিন্ন কারণ আছে, বিভিন্ন লেভেলের সেগমেন্টের জন্য বিভিন্ন রকম এমপ্লয়ি দরকার হয়। তো এরপরে আবার দেখা যাচ্ছে যে হায়ার করতে গেলে অনেক সময় হয় যে একটা পুরুষ যেভাবে একটা চায়ের দোকানে দাঁড়াতে গল্প করতে করতে নেটওয়ার্কিং করতে পারেন, তারপর হচ্ছে লোক রিক্রুট করার ব্যাপারটা করতে পারেন, আমরা হিউম্যান ম্যানেজমেন্টের যে সাইডগুলো দেখতে পারেন, আমরা কিন্তু ওটা পারি না। আমরা চাইলে একটা চায়ের দোকানে বসে লোক হায়ার করার বিষয়টা করতে পারি না, যেটা মানে এইভাবে অনেকগুলো বেনিফিট ছেলেরা পান যেটা আমরা মেয়েরা পাই না। তো আমাদের নেটওয়ার্কিং সাইডটাও দুর্বল হয়, কারণ আমরা সমাজ সংসারের সব ক্ষেত্রে আটকা পড়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সব জায়গায় যেতে পারি না। সোশ্যালি আমরা দেখা যাচ্ছে আমাদের নেটওয়ার্কিংটা ওইভাবে স্ট্রং থাকে না। তো এটাও একটা ফ্যাক্টর যে আমরা পুরুষ হলে আমরা অনেক জায়গায় অনেক মানে দ্রুত মুভ করতে পারি এবং এত জবাবদিহিতার ব্যাপারটা থাকে না। কিন্তু মেয়েদেরকে প্রতি পদে পদে জবাবদিহিতাও করতে হয়, আবার হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে যে নিজেকে প্রমাণ করতে হচ্ছে অনেক বেশি যে হ্যাঁ আমি পারি। তো ছেলেদেরকে এটা এতটা করতে হয় না। সেটা তো অবশ্যই। আমরা যেহেতু আসলে সব নারীদের নিয়ে কথা বলছি, আপনি যেহেতু একজন উদ্যোক্তা, আপনি নিজে ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু আমাদের দেশে কিন্তু বহু মানুষ আছে, বহু নারী আছে যারা কিন্তু চাকরি করছেন, কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনার আন্ডারেই অনেক মেয়ে চাকরি করছেন। তো এই মেয়ে যারা চাকরি করছেন, প্রতিদিন রাস্তাঘাটে বের হচ্ছেন, তাদের জীবন নিয়ে, তাদের প্রতিকূলতার জায়গাটা নিয়ে আমরা কথা বলবো, তবে একটা বিরতির পর। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক যাচ্ছে একটা বিরতিতে, ফিরে এসে আলোচনাতেই থাকবো, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। তো যে আলোচনা আমরা ছিলাম এতক্ষণ নারী উদ্যোক্তা এবং বাংলাদেশের নারীদের পথচলে সবকিছু নিয়ে, আমরা যদি এখন একটু বলি, আপনার সাথে যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে যেসব নারীরা বাংলাদেশে চাকরি করেন তারা আপনার কাছে কি মনে হয়, আপনিও তো চাকরি করেছেন, আপনারও সে এক্সপিরিয়েন্স আছে, তো আপনার কাছে কি মনে হয় যে চাকরি করার ক্ষেত্রে এখনো 2026 সালে এসে বাংলাদেশের নারীরা কি ধরনের প্রতিকূলতা ফেস করে থাকে? বাংলাদেশের নারীরা তো প্রতিকূলতা সবসময়ই ফেস করছেন। আমাদের জন্য পরিবেশটা কখনোই সহজ ছিল না। রিসেন্টলি সিচুয়েশনগুলো আরও ওর্স হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার জন্য মানে আমাদের সমাজ ব্যবস্থা অবশ্যই দায়ী। কারণ আমরা তো আমাদের পরিবার থেকে যদি সমর্থন যদিও বা আদায় করতে পারছি, কিন্তু যেটা আমাদের কন্ট্রোলের বাইরে সেই জায়গাটা তো আমরা মানে ঠিক করতে পারছি না। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে অফিসগুলোর কথা যদি আমরা বলি, অফিসের মধ্যে অফিস পলিটিক্স আর এমন কিছু সিচুয়েশন থাকে, যদি অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি বা স্ট্রিক্ট কিছু রুলস রেগুলেশনস না থাকে মেয়েদের সাপোর্ট করার মতো, আমরা অবশ্যই কোটা টাইপ কিছু বলছি না, আমরা বলছি যে তাদেরকে সমর্থন করার মতো, তাদেরকে বিশ্বাস করার মতো এমন কিছু সিচুয়েশন যে তাদের যদি একটা অভিযোগ তারা দায়ের করেন কোথাও, হ্যাঁ সেটা যাতে অন্তত কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে নেন এবং যথেষ্ট তদন্ত করার প্রয়োজন হলে সেগুলো করেন। কারণ অনেক সময় দেখা গেছে এগুলো যারা পাওয়ার প্লে করেন তাদের জন্য সেই কারণে অনেক সময় এই জিনিসগুলো আগায় না, ওই পর্যায়েই থেমে যায় এবং হয় মেয়েটাকে ওই চাকরির স্থান ছেড়ে দিতে হয়, অথবা দেখা যাচ্ছে যে
পরিবার থেকে একটা সে মানে সে একটা মানসিক চাপের মধ্যে পড়ে যায়, কারণ সে পরিবারকেও বলতে পারে না। তো আমরা সবসময় জানালে উল্টো চাপার যে চাকরি ছেড়ে দাও। তো আমরা এত কষ্ট করে নিজেদেরকে তৈরি করি, একটা ছেলেকে বড় করতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়, হ্যাঁ একটা মেয়ের পিছনে সেম ইনভেস্টমেন্টই হয়। তো একটা ছেলে যদি আর্ন করার পূর্ণ স্বাধীনতা পেয়ে থাকে, তার যদি ওই স্বাধীনতা থাকে যে তার লাইফ সে তার মতো করে করবে, একটা মেয়ের হাতে যখন আর্নিং এর অ্যাবিলিটিটা থাকে, এই পাওয়ারটা যখন সে এনজয় করে, এটা অনেক সময় অনেক পুরুষরাও ভয় পায়। আমি দেখতে পাচ্ছি আপনার চোখ ছলছল করছে। এটার সাথে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে পরিবারের কথা আপনি বারবার বলছিলেন যে এখনো কিন্তু আমাদের এই প্রেক্ষাপটটা রয়ে গেছে যে একটা মেয়ে বাইরে, সেটা ব্যবসা হোক অথবা চাকরি হোক, তার কর্মক্ষেত্র যেটাই হোক না কেন, সেখানে সে যতই কাজ করুক না কেন, দিন শেষে কিন্তু তাকে আবার ঘরের পুরো দায়িত্বটাও সামলাতে হয়। এই জায়গাটাই কিন্তু এখনো পরিবার থেকে যতটুকু সাপোর্ট পেলে একটা মেয়ের জন্য জীবনটা সহজ হয়, তার কাজটা সহজ হয়, সেটা কিন্তু এখনো গড়ে ওঠেনি। আমাদের সমাজ ব্যবস্থা এখনো ওইদিকে যায়নি। এটা নিয়ে আপনি কি বলবেন? যেমন আমি যদি একটা উদাহরণের কথা বলি, আপনার কথাকে কোট করেই, যে দেখা যাচ্ছে অনেক সময় আমি একজনকে চিনি, সে খুব ভালো একটা জায়গায় টিচার ছিলেন, বাচ্চাদের টিচার, এবং বাচ্চাদের নিয়ে কাজ করতেও খুব পছন্দ করতেন। ওনাকে কি করা হলো, সরাসরি ফ্যামিলি বললো না যে তুমি চাকরি করো না, সে যেটা করলো তার দায়িত্বটা বাড়িয়ে দিল, সাংসারিক দায়িত্বটা। বললো কি যে একদম বাসায় ভাত রান্না থেকে শুরু করে সব কিছু করে ফ্রিজে তুলে রেখে, যদি সে 3 দিনের জন্য মায়ের বাড়ি যায়, তাহলে 3 দিনের খাবার তাকে রান্না করে ফ্রিজে রেখে তারপর তাকে যেতে হবে। এটা কিন্তু খুবই একটা মানসিক চাপ। সে কাজ করবে কীভাবে? সে তো অলরেডি একটা সাইকেলের মধ্যে ঘুরছে, হ্যাঁ, যে আমাকে বাসায় যেতে হবে, রান্না করতে হবে, নাহলে আমি মায়ের বাসাতেও, বাবা মার বাসাতেও 3 দিনের জন্য যেতে পারবো না। তো এই ধরনের একটা যে চাপ, এটা আমি বলবো যে পরিবার থেকে, বিশেষ করে শ্বশুরবাড়ি, যেখানে মেয়েটা আলটিমেটলি থাকতে গিয়েছে, সেখান থেকে সাপোর্ট পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের বাবা মা বা আমাদের ফ্যামিলি আমাদের নিরাপত্তার জন্য চিন্তা করে হয়তো অনেকভাবে এটাকে এনকারেজ করেন না, কারণ থাকা তো হচ্ছে শ্বশুরবাড়ির সাথে, এবং তারা সবসময়ই চান যে তাদের মেয়েটা হ্যাঁ শ্বশুরবাড়ির সাথে মানিয়ে নেক। তো তখন দেখা যাচ্ছে যে ওনারা উল্টা প্রেশারাইজ করেন। কিন্তু যদি শ্বশুরবাড়ি এই দিক থেকে চিন্তা করেন যে আমাদেরও মেয়ে আছে, আমাদেরও মা আছে, চাকরি করেছেন, তারপর আমাদেরও বোন আছে, হ্যাঁ, তো আমার ঘরে মেয়ে সন্তান আসছে, সেও তো একসময় স্বাবলম্বী হতে চাবে। তো এই জিনিসগুলো যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা যদি পাল্টাই, তাহলে মেয়েদের জন্য চলাটা অনেক সহজ হয়ে যাবে। এবং আমাদের যদি ছেলে বাচ্চা হয়, সেই ক্ষেত্রেও যদি আমরা তাদেরকে এডুকেট করি যে কীভাবে রেসপেক্ট করতে হয় মেয়েদেরকে, তো একজনকে রেসপেক্ট করা শিখাইলেই সে কিন্তু মা, বোন, বউ সবাইকে রেসপেক্ট করা শিখে যায়, একটা নারী হিসেবে সে সম্মান দেওয়া শিখে যায়। তো এই দিক থেকেও আমাদের দায়িত্ব আছে, যাদের আমাদের ছেলে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে, যে আমি বলবো যে এটা ছোট থেকেই মারাই যেহেতু করে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দেওয়া যে আমরা মেয়ে বলতে, নারী বলতে কাদেরকে কিভাবে দেখব, এদেরকে কিভাবে আমরা রেসপেক্ট করব, কিভাবে রেসপেক্ট করতে হয়। তারপর বাবাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল আছে অবশ্যই। বাবার থেকে তো আরো বেশি শিখে, বাবাকে দেখে তো বাচ্চারা আরো বেশি ফলো করে যে তার মাকে কিভাবে ট্রিট করা হচ্ছে। সে যখন দেখবে তার বাবা তার মা মানে হচ্ছে দাদিকে, হ্যাঁ, দাদিকে যেভাবে ট্রিট করছে, মাকে ওভাবে করছে না, তখনই তার ডিসক্রিমিনেশনটা কিন্তু চোখে বাচ্চারা অবজার্ভ করে, খুব বেশি খেয়াল করে এই জিনিসগুলো। তখন তার কাছে কিন্তু দুইটা সুন্দর ডিভাইড হয়ে যায়, যে আমার দাদি হলে আমি এভাবে দেখবো, মা হলে এভাবে দেখবো, আমার বউ হলে এভাবে দেখবো, বোন হলে এভাবে দেখবো। তো এইটার দরকার নেই। সবাই আমরা মেয়ে, এবং সবচেয়ে বড় কথা আমরা মানুষ। তো সবাই যখন কাজ করি, তখন যদি এনভায়রনমেন্টটা এরকম হয় যে আমি যদি আমার পার্টনারকে, অফিসের পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, তাদেরকে যদি আমরা একটা সম্মানের জায়গা থেকে দেখি, সম্মানের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে আমার মনে হয় পুরো সিস্টেমটাই অনেক সুন্দর হয়ে যায়। এক্ষেত্রে আলাদা করে রাষ্ট্র বা সমাজকে ব্যবস্থা নিতেই হয় না, কারণ আমরা পরিবার থেকেই সমাজ, সমাজ থেকেই রাষ্ট্র হয়। সো পরিবার থেকে যদি এটা আমরা শুরু করি, আর হ্যাঁ, সমাজেও এইটা নিয়ে ক্যাম্পেইন হওয়া উচিত অনেক বেশি। যারা এগুলো নিয়ে কাজ করেন, সংস্থা আছেন অনেকেরা, ওনারা যদি আরও অ্যাক্টিভ হন, তাহলে এই কাজগুলো শুধু পরিবার থেকে তো হবে না, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়। তো ওই জায়গাটাও কিন্তু অনেক সুন্দরভাবে বের হয়ে আসে। তো আমার মনে হয় এটা মেয়েদের জন্য অনেক ভালো হবে। আরও একটা জিনিস আপনার সাথে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে স্বাবলম্বী হওয়া। আমাদের আশেপাশে নিশ্চয়ই আপনারা দেখার অভিজ্ঞতা হয়েছে, আমারও হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা, আমি এমন মানুষও দেখেছি, এমন অসংখ্য মেয়ে এমন দেখেছি যে ডাক্তারের কাছে যাওয়ার ভিজিটের জন্য, ডাক্তারের ফি দেওয়ার জন্য পরিবার থেকে দিচ্ছে না, স্বামী হয়তো দিচ্ছে না, বা শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে না, বা কোনো কারণে তার নিজের যেহেতু কোনো ইনকাম নেই, তার প্রচণ্ড শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য বা যোগ্যতা সে কোনোভাবে অর্জন করতে পারছে না। সে কিন্তু সংসারে পুরোটা শ্রম দিয়ে যাচ্ছে, এবং সংসারের পেছনে খাটতে খাটতে সে অসুস্থ হয়েছে, কিন্তু তার নিজের যেহেতু কোনো ইনকাম নেই, তাকে টাকা দেওয়া হচ্ছে না, সেজন্য সে ডাক্তারের কাছেই যেতে পারছে না। তো এরকম সিচুয়েশন বাংলাদেশে এরকম অসংখ্য আছে। তো এই প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ বলে বলবেন? অবশ্যই মেয়েদেরকে আমি বলবো যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে। কারণ হচ্ছে, একে তো হচ্ছে ডিপেন্ডেন্সি জিনিসটাই ভালো না, হ্যাঁ, যে আমি
যে কোনো বিষয়ে, হ্যাঁ, যখন আমাদের আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমরা যখন এটাকে জাস্ট মানে টেক ইট ফর গ্রান্টেড টাইপ করে নিই, তখন আমরা এগুলো যত্ন করি না, তখন এটা কিন্তু আমাদের সাফার করতে হয় আলটিমেটলি। তো এরকম আমি যদি বলি, হাত পার মতোই যদি আমরা আরেকটা মানুষের উপর ডিপেন্ড করার বিষয় করি, সে তো আমার আরও একটু দূরের হলো, আমার নিজের কোনো অঙ্গ না। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই মানুষটা কিন্তু এক সময় ক্ষমতা থাকতে পারে, নাও থাকতে পারে, তার ইচ্ছা থাকলেও হয়তো এই মুহূর্তে তার টাকা নাই, তো সে তো আমাকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারছে না। তারপর আবার অনেক সময় হয় যে সিঙ্গেল মাদাররা থাকেন, তাদেরকে বাচ্চা থেকে শুরু করে নিজের বাপমার থেকে শুরু করে সবার টেক কেয়ার করতে হয়। তো নিজের কাছে টাকা থাকা মানে টাকার একটা আলাদা পাওয়ার আছে, এবং সেই পাওয়ারটা হচ্ছে কি মেয়েটাকে কনফিডেন্স দেয় যে নারীটার টাকা আছে, সে সমাজে অন্যভাবে ট্রিট হয়, সমাজ তাকে অন্যভাবে চোখে দেখে যে ওনার কাছে তো টাকা আছে, তার মানে আমি প্রয়োজনে তার কাছে সাপোর্ট পাবো। তো সমাজ যদি সে সাপোর্ট চায়, তাহলে তো একটা মেয়েকেও বোঝা উচিত যে আমার কাছে টাকা থাকা মানে আমি সমাজকে সাপোর্ট দিলে সমাজও আমাকে সাপোর্ট দেবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। সমাজেরও করা উচিত এই ক্ষেত্রে মেয়েদের পিছনে, আর মেয়েদেরও ভাবা উচিত যে নিজেকে কীভাবে শুধু রান্নাঘর বা সংসার নিয়ে না চিন্তা করে এগেনটা একটু বাইরে যাওয়া উচিত, যে কি করলে আমি একটু আর্নিংয়ের দিকে যেতে পারি, যেটা দিয়ে আমি নিজে তো ভালো থাকবোই, আমার কনফিডেন্স, আমার আত্মসম্মান এগুলো তো থাকবেই, সামাজিক অবস্থান এগুলো তো ঠিক হবেই, তার সাথে আমি বিপদে কাউকে হেল্প করতে চাইলে বা আমার কোনো একটা আত্মীয়কে একটা কিছু গিফট করতে চাইলে সেই টাকাটা, ছোট একটা অ্যামাউন্ট, সেটা আমার কারোর কাছে চাইতে হবে না, আমার নিজের কাছ থেকে আমি এটা দিতে পারবো। এবং এটা যখন করা হয় হাজব্যান্ডের উপর বা পার্টনারের উপর থেকেও প্রেশারটা কিন্তু অনেকটা কমে যায়, তখন কিন্তু ফ্যামিলির থেকেও এই মানে সাপোর্টটা পাওয়াটা ইজি হয়, যে আমি তো আমার কিছু টাকা পয়সা বা অর্থনৈতিক যে ব্যাপারটা এটা আমি ম্যানেজ করতে পারি। মানি ম্যানেজমেন্টও অনেক বড় একটা বিষয়, মেয়েদের এটার ব্যাপারে ফুল একটা নলেজ থাকা উচিত, তাহলে অর্থ আসার সাথে সাথে অর্থটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এটাও একটা বড় ইস্যু। যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ছেলেদেরকে যতটুকু মানি ম্যানেজমেন্ট শেখানো হয়, মেয়েদের কতটুকু মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না। মেয়েদেরকে শেখানো হয় খালি দেওয়া, কিভাবে দিতে পারো, উজাড় করে দিতে পারো, হ্যাঁ, যা আছে ভালোবাসাই হোক, টাকাই হোক, সব দিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে শেখানো উচিত নিজের জন্য কিছু রাখতে হয়, কারণ দিন শেষে যখন আমরা সবাই একা, যখন আমি একা হব, আমার দায়িত্ব কিন্তু আরেকজন নিচ্ছে না। সো আমার জন্য একটা ফাইন্যান্সিয়ালি জানে না যে ভবিষ্যতে তার জন্য লাইফ কোন দিকে টার্ন নাই, কি অপেক্ষা করছে, ভবিষ্যতে কোন দিকে চলে যেতে পারে, এইটা কিন্তু কেউ জানে না। জি জি, অবশ্যই। তো নিজের এই প্রস্তুতির জন্য কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া অবশ্যই দরকার। জি, আপনি যেহেতু একজন উদ্যোক্তা এবং অনেক বছর ধরে আপনি এই ফিল্ডে কাজ করছেন, এখন কিন্তু প্রচুর নারী আছেন যারা কিন্তু নিজের কিছু করে যেতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা হিসেবে সামনে আসতে চাচ্ছেন। তো যারা একদম নতুন তরুণ, যারা এই ফিল্ডে একদম প্রথমবারের মতো আসতে চাচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে শুরু করা উচিত? আমি মনে করি উদ্যোক্তা হতে গেলে আগে উদ্যোক্তার জার্নি, যারা সফল বা যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন, যাচ্ছেন, বিভিন্ন ট্রমা বলেন বা ব্যর্থতা আছে, অনেকের এই ব্যর্থতাও হতে পারে, এগুলো স্টাডি করা। প্রথম হচ্ছে এই লাইফটা চুজ করতে গেলে আগে খুব ভালো একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি যে রাস্তায় নামতে যাচ্ছি এই রাস্তাটা মোটেও মসৃণ না। অনেকেই মনে করে ব্যবসা মানে হচ্ছে আমি 8টা-9টা ঘুমাবো, তারপর আমার যখন মন চাবে আমি তখন কাজ করবো, যখন মন চাবে আমি করবো না। বিষয়টা আসলে এরকম না। তো যেটা হয় যে এটা একটা অনেক বড় একটা রাস্তা, এবং এটা নেভার এন্ডিং একটা রাস্তা। আমি যতদিন এটা স্টার্ট করেছি এবং আমার যদি স্বপ্নটা ওরকম হয়ে থাকে, যদি আমি বলি ফেসবুকের বিষয়, তারপর আইফোনের বিষয়, এইসব উদ্যোক্তা যারা আছেন তারা একদম মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। যিনি বেঁচে আছেন তিনি তো এখনও করছেন, আর যারা মারা গিয়েছেন তারাও কিন্তু একদম লাস্ট পর্যন্ত কাজ করেছেন। তার মানে স্বপ্নটা এরকম যে আমি কিন্তু এটা স্টার্ট করেছি মানে একটা ইনভেস্ট করে ফেলেছি, একটা রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি, এরপর এটা পিছানোর কোনো সুযোগ নাই। তো আমি বলবো যে মাইন্ডসেটটা আগে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ আমি ওভাবে, এবং অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। এটা মাথায় নিয়ে যখন আগাবে তখন যে কোনো চ্যালেঞ্জকে আসবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা অনেক সুন্দর একটা আলোচনা করলাম। দর্শক, নারী দিবস নিয়ে কথা বলছিলাম, নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই পর্যন্ত, এখানেই। সাথে থাকার জন্য ধন্যবাদ।